নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প জীবন অমৃত, কলমে রুমাশ্রী সাহা চৌধুরী। আদর করে মৌমিতার গালে একটা আলতো চুমু দেয় কুশল। আর কি, ছুটি শেষ, আবার অফিস শুরু। আর চালাবো না, ভালো করে ঘুমিয়ে নিও দুপুরে, রাতে ঘুম পাচ্ছে বলে শুনবো না কিন্তু। বাথরুমে যায় কুশল স্নান করতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে মৌমিতা প্রায় 9টা বাজে। তার মানে একটু বাদেই তো কুশল খেতে বসবে। বিয়ের পর এই প্রথম আজ অফিস যাচ্ছে কুশল। এই কদিন বিয়ে, বৌভাত, নানা ঝামেলায় কেটে গেছে। মাঝে শুধু একদিনের জন্য একটু দীঘা গিয়েছিল বেড়াতে, তবুও যেন কেমন ভয়ে ভয়ে। বলেছিল বাড়িতে বাবার নমিতা আছে, বাবার বয়স হয়েছে, এভাবে যাওয়াটা ঠিক না। তাছাড়া নমিতাও একটু ঝামেলা করছে, বলছে একা সবটা সামলাতে পারবে না। তাই আজ বিকেলে চলো, কাল রাতের মধ্যে ফিরে যাব, পরে একটা বড় ট্যুরে যাব। তাতেই খুশি হয়ে গিয়েছিল মৌমিতা। মা বাবা হারানো মামা বাড়িতে মানুষ মৌমিতার এটাই অনেক প্রাপ্তি। মামা দেখে শুনে বিয়ে দিয়েছিলেন। কুশলের সাথে তেমন মেশার সুযোগ হয়নি, দু একবার ফোনে কথা ছাড়া। মামা বলেছিলেন ওদের অবস্থা ভালোই, তাছাড়া ছোট পরিবার, বাড়িতে শুধু বাবা আর ছেলে, মা তো মারা গেছেন। তাছাড়া একটা পুরনো কাজের মেয়ে আছে, ওর মা মারা যাওয়ার সময় থেকেই আছে। শুনেছি মেয়েটি বিধবা, ওর কোনো পিছটান নেই। ওই তো সামলায় সংসার, তোকে তেমন কোনো কাজ করতে হবে না, সুখেই থাকবি ওখানে। মাথা নিচু করে শুনেছিল মৌমিতা। মৌমিতা বর্ধমানে গ্রামের মেয়ে। খুব ছোটবেলায় বাবা আর তার 4 বছর পর মারা যাওয়াতে পড়াশোনার সুযোগ খুব একটা পায়নি। তবু নিজের চেষ্টায় বিএ পাশ করেছিল। বিয়ে ঠিক হয়েছিল কলকাতায়। হয়তো মনে মনে অনেকটা স্বপ্ন দেখেছিল যে নিজের সংসার হবে, ইচ্ছে মতো সাজাবে, শ্বশুর আর বরকে যত্ন করবে। শুধু মামিমা বলেছিলেন ভালো মন্দ যাই হোক ওখানেই মানিয়ে গুছিয়ে থাকবি, আমাদের অবস্থা তো জানিস। এখনও আমার 2 মেয়ের বিয়ে বাকি। মৌমিতার বুঝতে অসুবিধা হয়নি কি বলতে চাইছেন মামিমা। তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যায় মৌমিতা। সকালে উঠে নমিতাকে বলেছিল যদি রান্নাঘরে কিছু করতে হয় ওকে যেন বলে, ওর সব কাজ করারই অভ্যাস আছে। একটু বাঁকা হাসি হেসে নমিতা বলেছিল আমার হাতে রান্না ছাড়া দাদা খেতেই পারে না। তোমরা তো শুনেছি ঘটি, কী রাঁধবে তখন আমাকেই কথা শুনতে হবে। কাল বরং আনাজটা কেটে দিও। রান্নাঘরে এসে দেখে ততক্ষণে নমিতা খাবারের থালা আর বাটি করে তরকারি মাছ সব কেড়ে ফেলেছে। মৌমিতা হাত বাড়াতেই ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় নমিতা ডাইনিং টেবিলের দিকে। ডাক দেয়, দাদাবাবু চলে এসো, তোমার ভাত দিয়েছি। ওদিকে হাঁক মারে কুশল, আরে আমার গেঞ্জি রুমাল সব কোথায় রেখেছিস, দিয়ে যা আগে। একটু ব্যস্ত হয়ে ঘরের দিকে যায় মৌমিতা কুশলের কি লাগবে দেখার জন্য। তখনই দেখে নমিতা হাজির, গেঞ্জি আর রুমাল নিয়ে। যাওয়ার সময় বলে যায় সবসময় শুধু নমিতা আর নমিতা, তাহলে আর বিয়ে করলে কেন? এবার বৌদিকে বুঝিয়ে দাও তোমার কি লাগে কখন। কুশলের সব ব্যাপারে নমিতার খবরদারি আর তুমি বলে টাকাটা কেমন যেন কানে লেগেছিল মৌমিতার। দীঘা গিয়ে ঘনিষ্ঠতার মুহূর্তে একটু অনুযোগ করেছিল যে তোমাদের তো এত ভালো সংসার, সামলাবার লোক ছিল, তাহলে আমাকে আনলে কেন শুনি। মৌমিতাকে কাছে টেনে কুশল বলেছিল, ইস তোমরা মেয়েরা পারোও বটে, এই জন্যই কথাই বলে মেয়েরাই মেয়েদের শত্রু। আরে ও কত বছর হলো এখানে আছে, মা যখন অসুস্থ তখন থেকে। হয়তো আমার কাছাকাছিই বয়স হবে, কিন্তু খুব কম বয়সেই বিধবা হয়েছে গো, স্বামীর সাথে ঘরই করা হয়নি। হায় ভগবান, বাড়ি থেকে একটা দিন ম্যানেজ করে এখানে আনলাম, এখানে এসেও সেই নমিতা। তোমাকে তো ওখানে ঠিকমতো কাছে পাইনি এই কদিন। বাড়িতে সবসময় সাবধানে থাকতে হয়, বাবা আছেন, নমিতা আছে। মনে মনে মৌমিতা পারে, আবার সেই নমিতা। মৌমিতাকে আদর করতে করতে কুশল বারবারই বলে, উফ, তোমাকে যতটা ইমোশনাল মনে হয়েছিল এখন সেভাবে পাচ্ছি না। আমার চাহিদা কিন্তু একটু বেশি, এমন ঠান্ডা হলে চলবে কেন? মৌমিতা আপ্রাণ চেষ্টায় নিজেকে সঁপে দেয় কুশলের পৌরুষের কাছে। বাড়ির কুশল আর দীঘার কুশল যেন সম্পূর্ণ আলাদা 2 মানুষ, একটু বেশি চাহিদা কুশলের। মৌমিতা সেই তুলনায় কুশলের মতে একদম মিয়ন। সংসারে প্রতি মুহূর্তেই যেন মৌমিতা অনুভব করে এই সংসারে সে একটা অপ্রয়োজনীয় সাজানো পুতুল, যাকে শোকেসে সাজিয়ে রেখে দেওয়া যায় দিনের পর দিন। খেলা করা যায় না, কোনো কাজেও লাগে না, যেন স্ত্রীবৃদ্ধি করার জন্য রাখা। মৌমিতা অপেক্ষায় থাকে কখন মৌমিতা ডাকবে যদি কোনো কাজে লাগে ওকে। যদিও শ্বশুরমশাই ওকে ভালোই বাসেন,
কুশল প্রয়োজনীয় জিনিস সবই এনে দেয়, কখনো আবার বকুনিও খায় কোনো কাজ জানে না বলে। নমিতাই বলে, তোমার হাতে সংসারের দায়িত্ব দিলে আর দেখতে হবে না, দুদিনেই সংসার লাটে উঠবে। যেদিকে আমি দেখি না সেদিকেই অন্ধকার। ওর ঘর গোছানো, রান্না, জামাকাপড় কাচা কিছুই পছন্দ হয় না ওদের। নমিতা যেন ওকে অযোগ্য আর অকর্মণ্য প্রমাণ করে খুব আনন্দ উপভোগ করে। কুশল তো প্রায় বলে, তোমরা মেয়েরা কিছুতেই খুশি হও না, কাজের লোক না থাকলেও সমস্যা, আবার থাকলেও সমস্যা। এত কাজ তোমাকে কে করতে বলেছে শুনেছি? বলেছি আমি? কাজ দেখিয়ে আমাকে খুশি করতে হবে না। মমিতা যেন শাঁখের করার দুদিকেই কাটে, কাজ না করলেও মুশকিল, আবার কাজ করলেও সমস্যা। নমিতা আত্মীয় স্বজন বাড়িতে এলেই বলে, বৌদিমণি তো এতদিনেও কোনো কাজ শিখলই না, আমিই খেটে মরি। আজকাল সব কথার উত্তর দিতেও ইচ্ছে করে না মৌমিতার, খুব অবসন্ন লাগে। কারণ নমিতার পর্যায়ে নেমে ঝগড়া করতে রুচিতে বাঁধে। শুধু মনে মনে অনুভব করে একটা কথা, ওর নামেই সংসার, কিন্তু সংসারের চাবিকাঠি অন্য কারো হাতে। নমিতাও পদে পদে বুঝিয়ে দেয় যে ওকে ছাড়া সংসার অচল। নমিতার পারমিশন ছাড়া এই সংসারে একটা পাতাও নড়ে না। কুশলও ওর কথায় উঠে বসে। এর মাঝে একদিন চমকে ওঠে মৌমিতা, কুশলকে কন্ট্রাসেপটিভ পিল খেতে বলে। এই শোনো, আমি না আর কিছু ব্যবহার করতে পারছি না, তুমি এই ট্যাবলেটগুলো খেও। আমি চাই না এখনই তোমার বাচ্চা কাচ্চা হোক, আমার প্রমোশনটা না হলে কিছু ভাবতে পারছি না। অবাক হয়ে যায় মৌমিতা। ওদের যথেষ্ট সচ্ছল সংসার, একটা বাচ্চা হলে কি এমন হবে? ওর কথা শুনে প্রচণ্ড রেগে যায় কুশল। এখানে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে, না হলে অ্যাবর্শন করবে, কিন্তু কেউ জানবে না, না হলে তোমায় মামাবাড়ি দিয়ে আসবো। সত্যিই তো, ওর যাওয়ার তো কোনো জায়গা নেই, তাই চুপ করে যায় মৌমিতা। জীবনটা যেন অসহ্য লাগে। রাতে কুশলের জ্যান্ত ভালোবাসা যেন অত্যাচার বলে মনে হয় আজকাল। ট্যাবলেটগুলো প্রতিদিন নিজের হাতে খাওয়ায় মাঝে মাঝে মাথা ঘুরে গা গোলায়। এর মধ্যে একদিন শ্বশুরমশাইকে চোখ দেখাতে নিয়ে যেতে হবে। কুশলকে নাকি অফিসে যেতেই হবে, তাই দায়িত্ব পড়লো মৌমিতার উপর। মৌমিতা খুশি হলো, যাক একটা কাজে তো লাগবেও। দুপুরের দিকে বেরোতেই হলো। নমিতা তখন ঘুমোচ্ছে। মৌমিতা ডুপ্লিকেট চাবিটা দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে যায়, কারণ ওকে ডাকলেই রেগে যাবে। সারাদিন খাটে এই বিশ্রামটা না করতে পারলে ওর মাথা ধরে যায়। চেম্বারে গিয়ে দেখে প্রচণ্ড ভিড়, প্রায় 30 জনের পরে ওদের নাম। অগত্যা বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। এরই মাঝে কুশল ফোন করেছিল, মৌমিতা জানিয়েছে প্রায় 3 ঘন্টা লাগবে। ঘণ্টা 3 বাদে ওরা আগের প্রেসক্রিপশনগুলো জমা দিতে বলে। মৌমিতার শ্বশুরমশাইকে বলে কাগজগুলো দিত। উনি প্যাকেটটা খুঁজতে থাকেন, দেখেন আগের প্রেসক্রিপশনটাই ছাড়া পড়েছে। ওরা বলে ওটা না হলে হবে না, ওটা লাগবে, আপনি এক কাজ করুন, এখনও তো দেরি আছে, নিয়ে আসুন চট করে। না করতে পারে না ও, কোথাও আছে জেনে একটা ট্যাক্সি নিয়ে ট্যাক্সিকে দাঁড় করিয়ে বাড়িতে ঢোকে। তখন প্রায় সন্ধে হয়ে আসছে, কিন্তু বাড়িটা বড় অন্ধকার লাগে। মৌমিতার একতলায় শ্বশুরমশাইয়ের ঘর থেকে কাগজটা নিয়ে নেন, নমিতাকে দেখে না কোথাও। ও তো একতলায় থাকে, আলোও জ্বালায়নি, তাহলে কি বেরোলো? দোতলার আলোটা জ্বালানোর জন্য তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠে। বন্ধ দরজার ভেতর থেকে কানে আসে আদরে চড়ানো দুজনের গলার আওয়াজ। কতদিন ধরে অপেক্ষা আছি তোকে একটু কাছে পাবো বলে, আর ভালো লাগে না। ও তো একটা মিয়ানো মেয়ে, তোর মতো এত জোয়ার নেই ওর শরীরে, রাগ করিস না, কাছে আয়। তোমরা পুরুষ মানুষরা এমনি গাছেরও খাচ্ছ বা তলারও কুড়োচ্ছ, আমার কত কষ্ট হয় বোঝো না? আরে বাবার জন্যই তো বিয়েটা করতে হলো, ওর সঙ্গে থাকি এক ঘরে, কিন্তু সম্পর্ক নেই রে, আমার তো তুই সব। কান মাথা গরম হয়ে টলে পড়ে যেতেও নিজেকে সামলে নেয় মৌমিতা। ব্লাউজের ভেতরে শরীরে আঁচড়গুলো জ্বালা করতে থাকে। সিঁড়ি দিয়ে নেমে আসে, বাইরের ট্যাক্সি অপেক্ষা করছে। আলোটা আর জ্বালানো হয় না ওর, আজ যে শুধুই অন্ধকার চারদিকে। স্থবিরের মতো বসে থাকা মৌমিতা কীভাবে যে ডাক্তার দেখালো কোনো কিছুই ওর মাথায় ঢুকলো না। না না, অনেক হয়েছে, আজও কি কুশলের মুখোমুখি হতেই হবে। আগুন ঝরতে থাকে ওর দুই চোখে। রাতে কুশল অন্ধকারে ওর শরীরে ঝাঁপিয়ে আসে, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় মৌমিতা। আমার সাথে তোমার যখন শুধু এক ঘরে থাকার সম্পর্ক, তাহলে কেন আমার শরীরটাকে নিয়ে নোংরা করছো দিনের পর দিন? নমিতার কাছে যাও, ওই জন্যই তো ওই পিলগুলো খাইয়েছো, এখন সবটাই বুঝতে পারছি আমি। ছি, আমার ভাবতেও ঘেন্না করছে। বেপরোয়া হয়ে ওঠে কুশল, চেপে ধরে মৌমিতার মুখ, একদম চোখ।
বেশ করেছি, কি আছে তোমার? দেখো নি আজকাল সিরিয়ালের লোকেরা 2-3টে করে বউ, দিব্যি এক বাড়িতে সুখে সংসার করছে, দিনরাত তো সিরিয়াল কিলছো। কোনো কাজ নেই, কর্ম নেই, কোনো কিছু দেবার মুরদ নেই, সাজগোজ করে বসে খালি অন্ন ধ্বংস করা। বেপরোয়া হয়ে ওঠে মৌমিতা। বেশ করি, বিয়ে করে এনেছিলে কেন আমায়? নমিতাকে নিয়েই তো থাকতে পারতে, একটা অমানুষ, অসভ্য, চরিত্রহীন কোথাকার। মৌমিতার মুখটা চেপে ধরে গায়ে হাত তোলে কুশল। ধাক্কা দেয় মৌমিতা, ছিটকে পড়ে কুশল। চাপা গলায় চেঁচাতে থাকে, তোমার অবস্থা কি হয় দেখো, তোমার অবস্থা কি করি আমি। ঝুল বারান্দার এক কোণে অন্ধকারে বসে রাতটা কেটে যায় মৌমিতা। ঘেন্না হয় নিজের শরীরের ওপর। কুশলের জ্যান্ত ভালোবাসার কুৎসিত চিহ্নগুলো আঁকা ওর শরীরে। সকাল থেকে আরও অত্যাচার শুরু হয়, বেপরোয়া হয়ে ওঠে নমিতাও। বলতে থাকে, বেশি বাড়াবাড়ি শুরু করেছো দাদাবাবু, তুমি অফিসে যাও, এবার আমি দেখছি। ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে রাতে একদম না বেরোতে পারে বলে অফিস বেরোয় কুশল। শ্বশুরমশাইকে তেমন কিছুই বলতে পারছে না মৌমিতা। কে ওকে বিশ্বাস করবে? যে সেদিনে ডুপ্লিকেট চাবিটা দিয়ে দুপুরের দরজা খুলে এক কাপড়ে বেরিয়ে যায় মৌমিতা। লজ্জা, ঘেন্নায়, অপমানে দিশেহারা হয়ে যায়। কোথায় যাবে ঠিক করতে পারে না। মনে হয় দমদমে মাসির বাড়ি যাবে, এ ভেবেই মেট্রো স্টেশনে আসে। একটা মেট্রো চলে যায়, ঠিক বুঝতে পারে না যে মাসির বাড়ি যাওয়াটা কি ঠিক হবে। কি বলবে ওদের? মামা বাড়িতে ফিরে যাওয়ারও পথ বন্ধ। ওরা সবাই হয়তো বুঝিয়ে আবার ওই জানোয়ারটার কাছেই ওকে পাঠিয়ে দেবে। গলার পাশটা জ্বালা করছে মৌমিতা। পরের মেট্রোটা এগিয়ে আসছে। হঠাৎ মৌমিতার মাথায় অদ্ভুত এক ভূত চেপে বসে। সাদা লাইনটা ডিঙিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে লাফিয়ে পড়তে যায়। চোখে অন্ধকার দেখে এক মুহূর্তের জন্য শুধু ট্রেনের হেডলাইটটা একবার চোখে ঝলসে ওঠে। কিন্তু কি হলো? কে যেন ওকে জড়িয়ে ধরে, দু হাত পা ধরে। বোঝা চোখটা খুলতে পারে না মৌমিতা। অসাড় লাগে শরীরটা, এলিয়ে পড়ে। চারদিকে তখন হই হই। চোখ খুলে দেখে মৌমিতা, ওকে ধরে রেখেছে একজন অপরিচিত ভদ্রলোক। চারিদিকে উৎসব ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন ভদ্রলোক। ততক্ষণে পুলিশও এসে পড়েছে। ওদের সাথে কথা বলে উনি কিভাবে সামলালেন ব্যাপারটা কিছুই বুঝতে পারল না মৌমিতা। ওকে বসিয়ে রাখা হয় একটা চেয়ারে। কিছুক্ষণ বাদেই ভদ্রলোক বলেন, চলুন, অনেক হয়েছে, এবার বাইরে যাওয়া যায়। নাকি এই স্টেশনেই থাকবেন বলে এসেছেন? এখানে কিন্তু হাওড়া বা শিয়ালদা স্টেশনের মতো খাবার দাবারের স্টল নেই, আর শোয়ারও ব্যবস্থা নেই। দাঁড়িয়ে থাকে মৌমিতা, আর কাউকে সে বিশ্বাস করে না। তাছাড়া একটা অচেনা লোকের সাথে যাবেই বা কেন? কি মতলব আছে কে জানে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কোথাও যেতে হবে না, আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। কিছু খাওয়াও হয়নি মনে হয়। বাইরে আসুন, যেখানে পৌঁছে দিতে বলবেন আমি পৌঁছে দেব। বাইরে বেরিয়ে আসে মৌমিতা। কোথাও যেতে চায় না, ও শুধু বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেকটা সময় নষ্ট হলো, আপনি এবার আসুন, আমি যেতে পারবো। সেটি হচ্ছে না। আমি চলে যাই, তারপর আপনি হয়তো কোনো এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়বেন। ঘুমের ওষুধ তো পাবেন না, তাহলে হয়তো ইঁদুর মারা বিষ খাবেন। আর সময় নষ্টের কথা বলছেন, এটাই তো আমার কাজ। চলুন একটু চা খেয়ে নেওয়া যাক, গরম কিছু খেলে আপনারও ভালো লাগবে। তারপর ঠিকানা বলবেন। মৌমিতা হাঁ করে তাকিয়ে থাকে ভদ্রলোকের দিকে। মাথায় কিছুই ঢুকলো না। কি বলছে লোকটা? এটাই ওনার কাজ, মানে স্টেশনে ঘুরে বেড়ানো? এদিকে অফিস থেকে এসে প্রচণ্ড মাথা গরম হয়ে যায় কুশলের। নমিতার উপর চোটপাট চলে। কি করে চলে গেল বাড়ি থেকে মৌমিতা? এখন যদি কোনোভাবে ওর কুকীর্তির কথা বলে ফাঁসিয়ে দেয় ওকে, মনে মনে একটু ভয়ও পেল। তবুও হুমকি দিয়ে ওর মামার বাড়িতে ফোন করলো, দুশ্চরিত্রা মৌমিতা বাড়ি থেকে কারোর সাথে পালিয়ে গেছে। জেনে শুনে একটা খারাপ মেয়েকে চাপিয়েছিলেন ওর ঘাড়ে। মামির চাপে মামাও তেমন কিছু করলেন না, টুকটাক আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া ছাড়া। চা খাইয়েছিলেন ভদ্রলোক ওকে। ওনার ধমকে মৌমিতা খাবারও খেয়েছিল। দিন এবার ঠিকানাটা, আমার এবার ফিরতে হবে, অন্য একটা কাজ আছে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আপনি যান, আমি একটা কিছু ব্যবস্থা করে নেব। কিছু কিছু টুকরো কথা বলতে বাধ্য হয় মৌমিতা। ভদ্রলোকের চোখ এড়ানো ওর হাতের রক্ত জমে যাওয়া কালশিটের দাগটা। আচ্ছা বুঝলাম, সংসার আপনার কাছে অন্তঃসার শূন্য, কিন্তু রাত হয়ে যাচ্ছে, এখন কি এইভাবেই একা ঘুরবেন? বিপদ হতে কতক্ষণ? একটা কার্ড বের করে দেখান ভদ্রলোক। আমি অমৃত। হাসবেন না নামটা শুনে, কাউকে অমর করার ক্ষমতা আমার নেই, তবুও স্বপ্ন দেখানোর শুধু চেষ্টা করি মাত্র। আমার একটা সংসার আছে,
বেশ কিছু ভবঘুরের সদস্যও আছে সেখানে, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই আপনার মতো, বলতে পারেন যাদের কেউ চায় না, বা আমার আপনার মতো যারা অপ্রয়োজনীয় বস্তু সংসারে, ওটা তাদের ভালোবাসার সংসার। নাম আমার মন। তবে বেশ কষ্ট আছে সেখানে, অনেক কাজ করতে হয়, রান্না বান্না, সেলাই, কখনো পাঁপড় বানানো, বড়ি দেওয়া বা ধূপকাঠি বানানো, কত কি। আসলে কাজ না করলে তো আর অত বড় সংসারটা চলবে কি করে বলুন। সবার মন জুগিয়ে তো চললেন অনেক দিন, একবার ট্রাই করে দেখবেন নাকি আপনার মন কি চায়। অবশ্য অন্যদের মনের খবরও রাখতে হবে, এই যেমন আমি এখন নিচ্ছি আপনার মনের খবর। চলুন আরও একবার বিশ্বাস করে না হয় বাঁচার জন্য বাজি ধরলেন, মরলে তো সবই শেষ। আরে লড়াই করার আগেই হেরে যাবেন? একবার দেখুন না কত সমস্যায় আছে মানুষ, আপনিও মনের যত্ন নেবেন তখন। অদ্ভুত কথা বলেন ভদ্রলোক, হয়তো অনেক কঠিন কথাকে খুব সহজ করে বলেন। মেলাতে পারে না কুশলের সাথে অমৃতকে, অথচ দুজনেই পুরুষ, একজন মৃত্যুর দিকে ঠেলে দেয়, আরেকজন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। সত্যিই কি বিচিত্র এই সংসার! প্রতিটি কথায় বাঁচার স্বপ্ন দেখায়। মৌমিতারও ইচ্ছে করলো বিশ্বাস করতে, জীবনটাকে দেখতে, লড়াই করতে। অমৃত নিয়ে এলো মৌমিতাকে ওর নতুন জীবনে, আমার মনে, যেখানে মানুষ বাঁচে, বাঁচায় আর বাঁচার স্বপ্ন দেখে। অবাক হয়ে যায় মৌমিতা, কতগুলো বিভিন্ন বয়সের মানুষ যাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ কি সুন্দর বাধা পড়ে আছে একটা সংসারে। এদের কাউকে ট্রেনের সামনে থেকে, কাউকে বা নদী থেকে, বা আবার কাউকে মেট্রো স্টেশন থেকে বাঁচিয়ে এনেছে এক সময়ের জীবন থেকে মুখ ফেরানো কিছু মানুষ। অবশ্য অনেকেই ফিরে যায় মা বাবা, আত্মীয় স্বজনের কাছে। ওদের এটাই কাজ, আত্মশুদ্ধি করা আর আত্মহত্যা বন্ধ করা। জানতে পারে অমৃতা একদিন গেছিল আত্মহত্যা করতে, যখন কাশ্মীর বেড়াতে গিয়ে হোটেলে অগ্নিকাণ্ডে হারিয়েছিল স্ত্রী আর সন্তানকে। কিন্তু শেষ মুহূর্তে মনে হয়েছিল ওর ছোট মেয়েটা সামনে এসে দাঁড়িয়েছিল, আর তারপর থেকেই চলছে আত্মশুদ্ধি, আত্মহত্যা না। বাঁচুক মানুষ, ভালো থাক মন, আরও শুদ্ধ হোক জীবন। আর তার জন্য দরকার পরিশ্রম। কাজই মানুষকে ভালো রাখে। তাই আমার মনে সবাই কাজ করে সারাদিন নিজেকে আর অন্যদের ভালো রাখার জন্য। জীবন বাঁচানো আর জীবনের অমৃতের ছোঁয়া দেওয়াই যে ওদের কাজ। প্রতিদিন অনেক প্রাণ বাঁচায় ওরা বিভিন্ন জায়গায়, আর বাকি সময়টা নিজেদের বাঁচানোর কাজে লাগায়। দেখতে দেখতে এই পরিবারের একজন হয়ে কোথা দিয়ে যে একটা বছর কেটে গেছে মৌমিতা বুঝতেই পারেনি। অনেক কিছু শিখতে হয়েছে বাঁচার আর বাঁচানোর জন্য। হয়তো পুরনো সাদামাটা গৃহবধূ মৌমিতা এখন অনেক বেশি পজিটিভ আর জীবন্ত। প্রতি মুহূর্তে শোনে জীবনের পদধ্বনি, উপভোগ করে, প্রাণ ভরে বাজে। ওদের পরিবারের সদস্যদের মতো মৌমিতাও বাঁচায় অনেককে, ফেরায় জীবনে। সেদিন হঠাৎই সেন্ট্রাল স্টেশনে ঠিক সন্ধ্যের মুখে মৌমিতা পিছন থেকে জড়িয়ে ধরে বাঁচায় একজনকে, ভাবতেই পারেনি মাথায় ঘোমটা দেওয়া বউটি এমন করতে পারে। কিন্তু ভদ্রমহিলাকে আটকাতেই প্রায় হিমশিম খেয়ে গেছিল। মৌমিতা প্রায় ধাক্কা দিয়ে এগিয়ে যায়, কিন্তু ট্রেনটা বেগ কষাতেই হয়তো শেষ রক্ষা হয়। উল্টো হয়ে পড়ে যাওয়া ট্রেনে তোলা মৌমিতা দুজনে একজনের সাহায্যে। ভদ্রমহিলা মুখটা দেখে চমকে ওঠে মৌমিতা। কাকে দেখছেও? এ যে নমিতা। হালকা জল ছিটায় ওর চোখে মুখে। এক দেখায় বদলে যাওয়া মৌমিতাকে একটু চেনা মুশকিল, তবুও নমিতা চিনতে পারল ওকে। একদিন যাকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করেছিল বাড়ি থেকে, অতিষ্ঠ করে তুলেছিল যার জীবন, সেই তাকে বাঁচিয়েছে। অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া মৌমিতার সত্যি করুণা হলো নমিতাকে দেখে। বলে ফেলে, যে সংসারে তোমার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়তো না, সে তুমি এখন এখানে কেন? নিজের আত্মগ্লানিতে কথা বেরোয় না নমিতার। ততক্ষণ একটা স্টেশন থেকে নিয়ে বেরোয়। আজকাল পুলিশ ওদের সংস্থাকে সহায়তা করে। জানতে পারে যে বহুদিন ধরে শারীরিক সম্পর্ক আছে ওর সাথে কুশলে, সেই জন্য ওকে নিয়মিত পিল খেতে হতো। কিন্তু এর আগেও একবার অ্যাবর্শন করতে হয়েছে। মৌমিতা চলে যাওয়ার পর ইচ্ছে করে কিছুদিন ওষুধ খায়নি নমিতা, তাই আবারও 3 মাসের প্রেগনেন্ট। আর সেটা জানার পর কুশলের অত্যাচার চরমে উঠেছে, কারণ কিছুতেই অ্যাবর্শনে রাজি হয়নি নমিতা। ওকে খারাপ চরিত্রে মেয়ে মানুষ বলে কুশল বলেছে, অন্য কারোর দায় এনে কুশলকে ফাঁসাচ্ছেও। হয়তো সেই আত্মগ্লানিতেই নিয়তি ওকে এখানে নিয়ে এসেছে, কারণ কোথায় যাবেও, ওর তো কোথাও যাওয়ার জায়গা নেই। হাতের মুঠোটা শক্ত হয়ে যায় মৌমিতার। ওর সাথে করা নমিতার সেই দুর্ব্যবহার ভুলতে চায়। নমিতাকে নিয়ে যায় আমার মনে, কথা বলে অমৃতর সাথে। মৌমিতাকে বোধহয় নতুন করে শ্রদ্ধা করতে ইচ্ছে করছিল অমৃতর। মনে হলো সেদিনে মরতে যাওয়া একটা দুর্বল মেয়ে এত মনে জোর পেল কোথা থেকে।
ওর কী করণীয় ঠিক করে ফেলেছিল মৌমিতা, শুধু একটু সমর্থন চাইল অমৃত। অমৃত বলল, শুধু আমি কেন, আমার মনের পুরো টিম তোমার সাথে আছে, এত ভাবছো কেন? কুশলকে আর কিছুতেই ছাড়বে না মৌমিতা। সমাজের বুকে যারা এমন কুকর্ম করে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, সত্যিই তো তাদের শাস্তি হওয়া উচিত। আর হয়তো এমন কয়েকজনের জন্যই আঙুল ওঠে পুরো পুরুষ সমাজের ওপর। আজ আর ভয় পায় না। অমৃত একটু সাহায্য নেয় এবার আইনের। কুশলের বাড়িতে হঠাৎই উপস্থিত হয় ওরা বেশ কয়েকজন মিলে, তবে মৌমিতা আসেনি তখন। কিছুতেই ওদের সাথে কথা বলতে চায় না কুশল, কিন্তু পরে বাধ্য হয় চাপ দেওয়াতে। অমৃত পারে কী অবস্থায় নমিতাকে পাওয়া গেছে, নমিতার সমস্ত দায় ওকে নিতে হবে আর ওকে বিয়ে করতে হবে। প্রচণ্ড ক্ষেপে ওঠে কুশল, যথারীতি বলে ওর বউ আছে, বউয়ের সাথে কোনো ডিভোর্স হয়নি এখনো। আর নমিতার এই বাচ্চা ওর নয়, সুতরাং ও কিছুতেই একটা দুশ্চরিত্র কাজের লোকের দায়িত্ব নেবে না। এবার কুশলকে চাপ দেওয়া হয় যে দরকার হলে বাচ্চাটার ডিএনএ টেস্ট হবে। মুখটা শুকিয়ে যায় কুশলে। তবে এবার আর ওর বাবা সবটা শোনার পর চুপ করে থাকেনি, ছেলের বিপক্ষেই গেলেন উনি। অমৃত বলে, নমিতা দেবীকে স্ত্রীর স্বীকৃতি দিতেই হবে আপনাকে। মেয়েরা শুধু ভোগের বস্তু না। ডিভোর্সের ব্যবস্থা হয়ে যাবে, আমরা করব। আশ্চর্য হয়ে যায় কুশল, এরা এত জোর পেল কোথায়? অথচ আইনের আশ্রয় নিয়ে এসেছে, আর তার সাথে এসেছে নমিতা। বাড়িতে বাবা বিপক্ষে, পাড়ায় এর মধ্যেই জানাজানি হয়ে গেছে। ওরা অফিসেও জানাবে বলেছে। একদম চাপে আষ্টে পৃষ্ঠে বাধা, তাই আর বেশি গলাবাজি করতে পারে না কুশল। ওরা নমিতাকে সাথে নিয়ে চলে যায়, বলে যায় ডিভোর্সটা হলেই বিয়ে হবে। শুধু একটাই কথা, কুশলের মাথা ঘুরতে থাকে, মৌমিতার তো 1 বছর কোনো পাত্তাই পাওয়া যায়নি, কে ডিভোর্সটা দেবে? অমৃত নিজে দায়িত্ব নিয়ে ব্যবস্থা করলো সব। মৌমিতাকে যে খুব শ্রদ্ধা করতে ইচ্ছে করে, হয়তো ভালোবাসতেও ইচ্ছা করে। ও ইচ্ছে করলে অনেকটা নাস্তানুবোধ করতে পারতো কুশলকে, নিতে পারতো নমিতার সমস্ত খারাপ ব্যবহারের প্রতিশোধ। কিন্তু মৌমিতারা বোধহয় এমনই হয়। মৌমিতা অনুভব করে যে কুশল নমিতাকে ব্যবহার করেছিল, ভোগ করেছিল। ওকে বা নমিতা হয়তো কুশলকে দিয়েছিল স্বেচ্ছায় ওর শরীর, কোনো কিছু পাবার আশায়। আজ সে প্রশ্নের উত্তর কারো কাছে চাইতেই প্রবৃত্তি হয় না ওর। কুশল ওকে দেখে হয়তো চমকে উঠেছিল কোর্টে, কিন্তু মৌমিতার আর তাকাতে ইচ্ছা করেনি ওর অভিশপ্ত অতীতের দিকে। হয়তোবা মনে হয়েছে এই অন্ধকারের পরই এতটা আলোর ঝলকানি এসেছে জীবনে, যে আলো অকৃপণভাবে ছড়িয়ে দেওয়া যায় হাজার মানুষের জীবনে। অমৃতরা ব্যবস্থা করে বিয়েটা দিয়েছিল কুশলের আর নমিতার। বাধ্য হয়েছিল কুশল বিয়ে করতে। নমিতার সন্তান পিতৃত্বের পরিচয়ে জন্মাবে এই ভেবে আত্মতৃপ্তি পায় মৌমিতা। হয়তো এটা কুশল আর নমিতার জন্য আরেক রকম প্রায়শ্চিত্তের আয়োজন। চলে যাওয়ার আগে আত্মগ্লানিতে অনুতপ্ত নমিতা বলেছিল, বৌদিমণি, তুমি কেন আমার মতো একটা বাজে মেয়ের জন্য এত কিছু করলে? তুমি তো কিছুই পেলে না জীবনে। চকচকে উজ্জ্বল স্বপ্ন দেখানো ওই 2 চোখ মেলে মৌমিতা বলেছিল, বৌদিমণি বলে তুমি আমায় আর কখনো ডেকো না। ওই পরিচয়টা আমি অনেকদিন আগেই মুছে ফেলেছি। আমি হয়তো জীবনে যা পেয়েছি অনেক তপস্যাতেও লোকে পায় না। মৌমিতা এক স্বাধীন উজ্জ্বল ব্যক্তিত্ব, যে জানে হাত বাড়ালেই সে নিতে পারে অমৃতের স্বাদ। তবুও একা সে অমৃত ভোগ করতে চায় না। অমৃত মৃত সঞ্জীবনী সুধা হয়ে বাঁচাক হাজার মানুষের জীবন, শুদ্ধ করুক তাদের আত্মা, বাঁচিয়ে রাখুক বাঁচার ইচ্ছেগুলোকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলোকে যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।